বইমেলা, বইমেলা, জয়মেলা। হ্যালো বই পোকারা, কেমন আছো সবাই? আমাদের বই প্রেমীদের জন্য এসে গেছে আমাদের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল কলকাতা বুক ফেয়ার। আর এটা ৪৮তম কলকাতা বুক ফেয়ার। আর এই বুক ফেয়ার শুরু হয়েছে ২৮শে জানুয়ারি থেকে আর চলবে ৯ ফেব্রুয়ারি অবধি। আমি ভীষণ এক্সাইটেড। আমার কাছে প্রচুর লিস্ট রয়েছে। খাতা কলম ছেড়ে আমি রীতিমতো একটা পিপিটি বানিয়ে ফেলেছি আমার এই ল্যাপটপের ভেতরে। কারণ আমার যে কর্পোরেট চাকরির এক্সপেরিয়েন্স কোনো তো পজিটিভ কাজে আসুক, তাই না? তাই জন্য আমি আজকে তোমাদের সাথে এইভাবে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মধ্যে শেয়ার করে নেব যে আমি কোন, কোন বই কিনতে চাই। বইগুলো সম্বন্ধে আমি বিশেষ কিছু জানি না কারণ বইগুলো সবই নতুন। এবারে আমার রেজোলিউশন হচ্ছে একটু বেশি নতুন লেখকদের, এখনকার কন্টেম্পোরারি লেখকদের, নতুন লেখকদের বই পড়া এবং তাদেরকে সাপোর্ট করা। আম আমার মনে হয় পাঠক হিসেবে এবং নিজে লেখালেখির সঙ্গে যুক্ত থেকে আমি এটা বুঝতে পেরেছি যে কতটা স্ট্রাগল আজকের দিনে রাইটার হিসেবে নিজের বই পাঠকদের কাছে পৌঁছে দেওয়া। তো তাদের যদি আমি প্রমোট করতে পারি কোনোভাবে, তাদের যদি আমি তোমাদের সামনে নিয়ে আসতে পারি এবং আমার পছন্দের মধ্যে দিয়ে তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে পারি। সাহিত্য পড়া এবং সাহিত্য চর্চা করা সবার জন্যই আমার মনে হয় একটা খুব পজিটিভ দিক হবে। আশা করছি তোমরা এখান থেকে কিছু ইন্টারেস্টিং বই ডেফিনিটলি খুঁজে পাবে। প্লিজ যদি তুমি শর্মিষ্ঠা আনবুকস এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ শর্মিষ্ঠা আনবুকস সাবস্ক্রাইব করো। আর এখানে বই রিলেটেড অনেক অনেক আড্ডা হয় আমাদের। আর অনেক রকমের নতুন নতুন টপিক নিয়ে আমি কথা বলার চেষ্টা করি, বুক রেকমেন্ডেশন করি, বুক রিভিউ করি, সিনেমা এবং বই নিয়ে আলোচনা করি। তাই সিনেমা নিয়ে আলোচনাটা খুব কমই হয়েছে। ভবিষ্যতে আরো বেশি এই আলোচনা করতে চেষ্টা করব। তাহলে চলো তোমাদের আর টাইম ওয়েস্ট না করে শেয়ার করে নিই এবছরে ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে আমার যে উইশ লিস্ট সেটা। আমার বইমেলা ২০২৫-এর উইশ লিস্টে তোমাদের সবাইকে আমি ওয়েলকাম জানাতে চাই। অনেক খেটে খুঁটে এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা আমি বানিয়েছি তোমাদের জন্য। আশা করি এটা ঠিকঠাক করে ওয়ার্ক করবে। আমি স্ট্রিম করার চেষ্টা করব এটা। আমার চশমা যদি রিফ্লেক্ট করে, সরি, লাইটে রিফ্লেক্ট করতে পারে চশমা, কিন্তু আমি এখন লেন্স পড়ছি না। আর আমি চশমা ছাড়া একেবারেই অন্ধকানাই। তাই আশা করছি যে আমার যে উইন্ডো যেখানে আমাকে দেখা যাবে সেটা খুবই ছোট। আর তোমরা অ্যাকচুয়ালি প্রেজেন্টেশনটায় কনসেনট্রেট করতে পারবে। তো চলো দেখে নিই এবারে বইমেলা থেকে আমি কি, কি বই কিনতে চলেছি। ১ম এই জানিয়ে রাখি কয়েকটা ফিকশন আছে যার সিনপসিস আমার এই মুহূর্তে মনে নেই। তো পার্টিকুলার কোনো বই সম্বন্ধে যদি তুমি ইন্টারেস্টেড থাকো তাহলে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাও। আমি তার সিনপসিস জোগাড় করে তোমাকে রিপ্লাইতে লিখে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো আর দেরি না করে চলে যাই আমাদের লিস্টটায়। ১ম যে বইটা আছে সেটা হচ্ছে কল্কি কাশীর গোয়েন্দাগিরি। সপ্তর্ষি থেকে বেরিয়েছে। ৳২০০ দাম। আর কল্কি কাশীর গোয়েন্দাগিরি এমন একটা চরিত্রকে নিয়ে যা খুব ইন্সপায়ার্ড হুকা কাশী থেকে, গোয়েন্দা হুকা কাশী থেকে। সাহিত্যিক মনোরঞ্জন রায়ের লেখা যদি আমি ভুল না হই। এবং কমেডি আর মিস্ট্রি পারফেক্ট ব্লেন্ড পাবে এই বইটার মধ্যে। কল্কি কাশীর বই আগেও বেরিয়েছে সমগ্র আকারে অভিযান থেকেও, কিন্তু এটা সপ্তর্ষি বার করেছে। নেক্সট রয়েছে দিলীপ কুমার মিত্রের থিয়েটারের গল্প। থিয়েটারের গল্প একটা নন ফিকশন। এবছর আমি ঠিক করেছি অনেক নন ফিকশন পড়ব। আর নন ফিকশন আমাকে অনেকটা বেশি তথ্য সমৃদ্ধ করে এবং আমি নন ফিকশন থেকে একটুখানি দূরে পালাই। তো সেই বিষয়টা এবারে আমার পড়ার মধ্যে রেকটিফাই করার চেষ্টা করব যাতে আমি নন ফিকশন আরো পড়তে পারি। টাইটেলে যেটা দেখছো থিয়েটারের গল্প, এখানে থিয়েটারের গল্প রয়েছে দিলীপ কুমার মিত্রের লেখা। প্রতিভাস থেকে ৳২৫০ দাম। থার্ড বইটা দেখে নিই। বর্গাক্ষেত্র, নির্মাল্য কুমার মুখোপাধ্যায়ের। অসাধারণ একটা প্রচ্ছদ। এটা একটা উপন্যাস। খসড়া থেকে বেরিয়েছে ৳৪২৫ দাম এবং ভূমি সংস্কার আন্দোলন, ভূমি আন্দোলনকে কেন্দ্র করে, কৃষক আন্দোলনকে কেন্দ্র করে এই উপন্যাসটা করা হয়েছে। আমি কন্টেম্পোরারি পলিটিক্যাল লেখা পড়তে খুবই আগ্রহী। তাই এই বইটা আমি রেখেছি লিস্টে। আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। নেক্সট রয়েছে আরেকটা নন ফিকশন, খুব ইন্টারেস্টিং নন ফিকশন, সেটা হচ্ছে নেশা। খড়ি থেকে বেরিয়েছে, ৳৩৫০ দাম। মানস ভান্ডারীর লেখা এটা। এটা
বাংলা তথা ভারতে নেশা করার বা মাদক দ্রব্য নিয়ে যে আম কালচার রয়েছে সেই সম্বন্ধে লেখা পাবো এবং কিভাবে নেশা আমাদের কালচারাল আ বাকি জিনিসগুলোর সাথে যুক্ত সেটা সম্বন্ধেও কিন্তু আমরা মানে একটা আইডিয়া পাবো। এই ধরনের বিশেষ বিষয়গুলোর উপর লেখা আমার খুব ভালো লাগে। এটাও নন ফিকশন পড়ার মধ্যে আমার মনে হয় খুব ইন্টারেস্টিং একটা পড়া হতে চলেছে যেখানে আমি অনেক অজানা জিনিস জানতে পারবো। পরের স্লাইডে চলে যাই। ১ম বইটাই পরের স্লাইডে রয়েছে 'টান'। এটা একটা উপন্যাস অসীম কুণ্ডুর লেখা। ১ম এই যেটা অ্যাপ্রিশিয়েট করতে হয় সেটা হচ্ছে এই ক্যালিগ্রাফিটা আর এই পুরো আম প্রচ্ছদটার ডিজাইনটা অপূর্ব। প্রতিভাস বের করেছে। এটা একটা উপন্যাস ৳১৫০ দাম। এটার সিনপসিসটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তবে শুধু প্রচ্ছদ দেখে এই বইটা আমি লিস্টে রাখিনি। এটুকু আমার মনে আছে। এটার মধ্যে একটা ইন্টারেস্টিং প্লট সম্পর্কে আমি জেনেছিলাম এবং আমার এটা পড়তে খুবই ইচ্ছা হয়। নেক্সট রয়েছে অসাধারণ একটা বই 'বিজ্ঞাপনে মেয়েরা' খসড়া খাতা থেকে বেরিয়েছে। খসড়া খাতা অবশ্যই ভিজিট করো। খসড়া খাতার বইগুলো খুব ইউনিক হয়। ৳৪৫৫ দাম এই বইটার এবং এটা যশোধরা গুপ্ত লিখেছেন এবং নারীবাদ নিয়ে আমরা যতটাই একাডেমিক ক্ষেত্রে কথা বলে থাকি না কেন, মাস মিডিয়াতে জনমাধ্যমে আমরা নারীকে যেভাবে রিপ্রেজেন্ট হতে দেখি, যেভাবে তাদেরকে দেখানো হয়, সেটা একটা মসলার বিজ্ঞাপন থেকে শুরু করেই হোক, একটা চুলের তেলের বিজ্ঞাপন হোক কিংবা একটা সার্ফের গুঁড়োর বিজ্ঞাপনই হোক। তো কিভাবে মেয়েদেরকে দেখানো হয় এবং সেখানে কিভাবে জেন্ডার রোল আমরা দেখতে পাই এবং আমরা এখন যতই ভাবি যে অনেকটাই সময় বদলেছে, মাস মিডিয়া খুব ধীর পায়ে এগোচ্ছে এবং খুব ধীর পায়ে এই জেন্ডার নরম যেটা মানে নারীর কাজ, পুরুষের কাজের যে ভাগ সমাজ অলরেডি করে রেখেছি, সেটাকে ভাঙার চেষ্টা করছে। সেটা মাস মিডিয়া কতটা মানে ফলো করতে পারছে এবং আগে কিভাবে মেয়েরা রিপ্রেজেন্টেড হতো, এই জিনিসটা আমার দেখার ইচ্ছা রয়েছে। আর এই বইটার বিষয়বস্তু আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। এর সাথে আমার মনে হয় অনেক পুরনো বিজ্ঞাপনের একটা লিফলেটও পাওয়া যাচ্ছে। যেটা তখন পাওয়া যাচ্ছিল এর সঙ্গে দিচ্ছিল। আমি জানি না এখনো এটা দেওয়া হচ্ছে কিনা। নেক্সট রয়েছে আরেকটা বই সেটা হচ্ছে 'তখন যেমন এখন তেমন' শুভেন্দু দাশগুপ্তর বাংলা কার্টুনের সময়ের ছবি। মন ফকিরা থেকে বেরিয়েছে ৳২৭০ দাম। আজকের দিনে কন্টেম্পোরারি সোসাইটিতে মিম যে জায়গাটায় রয়েছে এবং মিম যেভাবে মানে এই সময়ের ছবিকে তুলে ধরে সেটা রাজনৈতিক হোক, সামাজিক হোক যেভাবে ব্যঙ্গের মাধ্যমে আ মিম আমাদের সামনে আমাদের চারপাশে যা ঘটছে তাকে তুলে ধরে। একটা সময় বাংলা এবং পুরো ভারতেই বলা যায় যে কার্টুনের সেই রোলটা ছিল এবং প্রিন্ট মিডিয়াতে কার্টুন কিন্তু ব্যবহৃত হতো পলিটিক্যাল স্যাটায়ার হিসেবে এবং আরো বিভিন্নভাবে কার্টুন কিন্তু এক্সপ্রেশন আ এক ধরনের ছিল আর্টের যার মাধ্যমে অনেক কঠিন কথা বলা হতো। কিন্তু আপাতদৃষ্টিতে সেটা দেখতে মানে কমিক্যাল হলেও কার্টুন যেভাবে আঁকা হয় তার মধ্যে কিন্তু অনেক গভীর সত্য এবং অনেক কঠিন সত্যকে দেখানো হতো। 'মন ফকিরা' আমার খুব প্রিয় স্টল। 'মন ফকিরার' অনেক কটা বই এখানে লিস্টে তোমরা দেখবে। হয়তো সব বই আমি এবারে নিতে পারব না। 'মন ফকিরা' থেকে একটা না একটা বই আমি কিনিই প্রত্যেকবার। কারণ আমার খুব প্রিয় স্টল এটা। নেক্সট রয়েছে 'অজানা হেরিটেজ'। কলকাতার 'অজানা হেরিটেজ' যেটা এখানে আমার লেখার ফলে কলতাকার 'অজানা হেরিটেজ' হয়ে গেছে। অসাধারণ একটা কাজ করেছি আমি বাঁধিয়ে রাখার মতো। বুক ফার্ম থেকে বেরিয়েছে ৳২৭৫ দাম। কলকাতার যে হেরিটেজ বিল্ডিং গুলো আছে সেগুলো আমাদের শহরের ইতিহাসকে সুন্দরভাবে বহন করে চলেছে এবং আমাদের যে একটা কলোনিয়াল হিস্ট্রি আছে কলকাতা সত্যি বিশেষ করে উত্তর কলকাতা একটা ইতিহাসের শহরের মতোই দেখতে লাগে। কিন্তু আমাদের আ উম পরিচিত পরিধির বাইরে আমাদের চেনা যে বাড়িগুলো রয়েছে সেগুলোর বাইরেও অনেক হেরিটেজ বিল্ডিং আছে যাদের মধ্যে অনেক ইতিহাস রয়েছে। সেই ইতিহাস বহন করে চলেছে সেই বাড়িগুলো এখনো অবধি। তো সেইগুলো সম্পর্কে একটা নলেজ হবে এই বইটা পড়লে। আবারও খুব সুন্দর একটা প্রচ্ছদ। খুব ভালো লেগেছে এটার প্রেজেন্টেশনটা। নেক্সট স্লাইডে রয়েছে 'প্রিয়তমেশু' হুমায়ূন আহমেদের। প্রতিভাস থেকে বেরিয়েছে ৳২০০ দাম। এই যে সিরিজে প্রতিভাস হুমায়ূন আহমেদের কিছু উপন্যাসকে নতুনভাবে প্রেজেন্ট করেছে, রিপ্রিন্ট করেছে এবং আমার নিজের প্রেফারেন্স হচ্ছে সমগ্র না কিনে স্ট্যান্ড অ্যালোন ভাবে উপন্যাসগুলো কেনা যেগুলো আমার পক্ষে আলাদা করে পড়াও সুবিধা হয়। একটা ভারী ভরকম আম
সমগ্র থেকে। তাছাড়াও যেটা আমার সবচেয়ে এন্টারটেইনিং লাগে সেটা হচ্ছে যে প্রত্যেকটা বইয়ের আলাদা প্রেজেন্টেশন থাকে, আলাদাভাবে সেই বইটাকে তৈরি করা হয়। তো সেই আলাদা স্বতন্ত্র ব্যাপারটা, সেই উপন্যাসের যে স্বকীয় ব্যাপারটা সেটা কিন্তু হারিয়ে যায় সমগ্রর মধ্যে। যেটা এরকম স্ট্যান্ড অ্যালোন বইগুলোর মধ্যে পাওয়া যায়। অনেক বিখ্যাত উপন্যাসকেই প্রতিভাস এই সিরিজে ইনক্লুড করেছে। কিন্তু তার মধ্যে আমার সবচেয়ে এইবারে সুন্দর লেগেছে এই প্রচ্ছদ। তো এটা অনেকদিন আগে থেকেই করা হচ্ছে। তবে আমি রিসেন্টলি ডিসকভার করেছি এই রিপ্রিন্ট ভার্শন গুলো। আর আমি হুমায়ূন আহমেদের একটা এমন উপন্যাস রিসেন্টলি পড়লাম যে আমি একটা এখনো ঘোরের মধ্যে রয়েছি। খুব তাড়াতাড়ি কথা হবে সেটা নিয়ে বইমেলা মিটলে। তাই হুমায়ূন আহমেদের লেখা পড়ার জন্য আমি আবার নতুনভাবে এক্সাইটেড রয়েছি। নেক্সট আমাদের রয়েছে প্রসঙ্গ রবীন্দ্রনাথ। জীবনানন্দ দাশের লেখা আবারও একটা নন ফিকশন 'বিন্দু বিসর্গ' থেকে বেরিয়েছে ৳১০০ দাম। 'বিন্দু বিসর্গ' এই বইগুলো বার করে এই সিরিজে অনেক লেখকের লেখাই পাবে যারা রবীন্দ্রনাথ সম্পর্কে লিখেছেন। যেমন এই পার্টিকুলার বইটাতে জীবনানন্দ দাশ রবীন্দ্রনাথকে যেভাবে প্রত্যক্ষ করেছেন নিজের জীবনে, সেই সম্বন্ধে লিখেছেন এবং জীবনানন্দ দাশের কবিতার সঙ্গে যারা পরিচিত এবং গদ্য যারা পড়োনি তাদের আমি বলব যে যদি জীবনানন্দ দাশের গদ্য পড়ো, তখনও মনে হবে তুমি কিন্তু একটা কবিতাই পড়ছো। কারণ জীবনানন্দ দাশের যে দর্শন ছিল, জীবনানন্দ দাশের যে লেখার শৈলী ছিল, সেটা তার গদ্যের মধ্যেও কিন্তু রয়েছে। নেক্সট রয়েছে 'বাকচাঁদের কথাকাব্য', অনিল ঘোষের লেখা। এটা সুপ্রকাশ থেকে বেরিয়েছে। এর একটি উপন্যাস এবং ৳২৮০ দাম। 'বাকচাঁদের কথাকাব্য', বাকচাঁদ মূল চরিত্র এখানে এবং সুন্দরবনের জনজাতির মানুষদের জীবন সংগ্রাম নিয়ে লেখা হয়েছে। যেহেতু তারা ভৌগোলিকভাবে এবং অর্থনৈতিকভাবে দুদিক থেকেই একটা প্রতিকূলতার শিকার হয় এবং তাদের যে সংগ্রাম সেই লেখা রয়েছে। এবছর আমার আরো একটা রেজোলিউশন রয়েছে রিডিং এ, যেটা আমার গত বছর থেকেই শুরু হয়েছে যে প্রান্তিক মানুষদের জন্য লেখা, সেটা ইংরেজি হোক, বাংলা ট্রান্সলেশনে হোক বা ইংরেজি ট্রান্সলেশনে হোক, প্রান্তিক মানুষদের নিয়ে লেখা যারা নিজেদেরকে আম রিপ্রেজেন্ট করার সেই রকম প্ল্যাটফর্ম পান না এবং যাদের নিয়ে লেখকরা যদি লেখেন, সেই লেখাগুলোকে নিয়ে আরো কথা বলা, আরো চর্চা করা এবং সেই সাহিত্যের সঙ্গে নিজেরও পরিচিত হওয়া, সেই মানুষদের সঙ্গে পরিচিত হওয়ার একটা ইচ্ছা আমার রয়েছে। যাতে মেইনস্ট্রিম যে সাহিত্য আমাদের ড্রইং রুমের বাইরে বেরিয়ে, চার দেওয়ালের বাইরে বেরিয়ে বৃহত্তর সমাজকে আমরা আরো ভালোভাবে চিনতে পারি। আগেই বলে দিই যে এইটা ইলাস্ট্রেটেড একটা বই যার মধ্যে ইলাস্ট্রেশন গুলো অপূর্ব সুন্দর লেগেছে আমার। যে কটা সুপ্রকাশ বের করেছে। ইলাস্ট্রেশন গুলো সত্যিই সুন্দর। নেক্সট রয়েছে আমার প্রিয় শিক্ষক এবং প্রিয় একজন মানুষ পুতুলের কুচকাওয়াজ লিখেছেন সঞ্জয় মুখোপাধ্যায়। এটা একটা গদ্য বই যেটা ব্ল্যাক লেটার্স থেকে বেরিয়েছে। ৳৪০০ দাম। সঞ্জয় মুখোপাধ্যায় এমন একজন শিক্ষক এবং এমন একজন গদ্যকার যার লেখার মধ্যে সত্যিই জাদু রয়েছে। আর পুতুলের কুচকাওয়াজের বিষয়বস্তু হলো আম সিনেমা জগৎ এবং নাট্য জগতের বিখ্যাত, বিখ্যাত ব্যক্তিত্বদের নিয়ে তিনি লিখেছেন এই বইটার মধ্যে। আমি সবাইকে রিকোয়েস্ট করব ব্ল্যাক লেটার্স obviously ভিজিট করতে। কারণ ব্ল্যাক লেটার্স এবারে খুব অসাধারণ কিছু বই নিয়ে আসছে। নজরুল ইসলামের গান নিয়েও একটা বই বেরোচ্ছে, যেটা আমি এখানে ইনক্লুড করতে পারিনি। কিন্তু সেটা নিয়ে আমি খুব উৎসাহী সেই বইটা নিয়ে। তো তারা নতুন চিন্তার অনেক বই বের করছে। তার মধ্যে এটা একটা, পুতুলের কুচকাওয়াজ এবং সঞ্জয় মুখোপাধ্যায়ের গদ্যের আমি খুব বড় ভক্ত। তিনি যেভাবে লেখেন সেটা এখনকার কোনো পত্রিকাই হোক, যেখানেই হোক আমি পেলে পড়ার চেষ্টা করি। তিনি যখন ক্লাসও নিতেন, তার পড়ানোর মধ্যে একটা অদ্ভুত আন্তরিকতা ছিল। সেখানে নিজেকে মানে শিক্ষকের কাছে বসে চুপচাপ গল্প শোনার মতো একটা ছোট্ট শিশু মনে হতো। কারণ তিনি এত সহজ করে এত কঠিন বিষয় বোঝাতে পারেন। এটাই কিন্তু সবচেয়ে কঠিন কাজ। নেক্সট স্লাইডে চলে যাই আমরা। নেক্সট স্লাইডে রয়েছে পূর্ণেন্দু পত্রীর ৩ টে বই, যেটার মধ্যে আমি আলাদা করে ছবি পাইনি বলে ৩ টে বই ইনক্লুড করেছি। কিন্তু আমার দুষ্টুর রামায়ণটা নেওয়ার ইচ্ছা আছে এবারে। ৩ টে বই রিপ্রিন্ট হয়েছে। দুষ্টুর রামায়ণ, বাবুরাম সাপুড়ের রাম রাবণের ছড়া। ৩ টেই পূর্ণেন্দু পত্রীর লেখা এবং প্রত্যেকটাই ৳১৫০ করে প্রতিক্ষণ থেকে বেরিয়েছে। পূর্ণেন্দু পত্রী নিজের প্রচ্ছদ নিজেই করেছেন। সেখানে তো কোনো কথাই নেই। খুব মিনিমালিস্ট কিন্তু প্রচ্ছদ দুষ্টুর রামায়ণের। একটা জাস্ট ছোট বাচ্চার একটা মুখ। আর ছোটদের বই পড়ার মানে আমার মনে হয় না কোনো বয়স হয়। ছোটবেলায় যদিও ছোটদের বড়দের বই পড়তে বারণ করা হয়, কিন্তু বড়দের ওপর এরকম কোনো নিষেধাজ্ঞা নেই। বড়রা যখন ইচ্ছে ছোটদের বই পড়তে পারে। এটা খুবই অবিচার যদিও। আর আমি বিশেষ করে এমন একটি মানুষ যে দৈর্ঘ্যে প্রস্থে আয়তনে যতই বড় হয়ে যাই না কেন, ধীরে বাচ্চা হয়েই থেকে যাব এবং ছোটদের বই পড়ার ইচ্ছা এবং
ছোটদের বই সংগ্রহ করার যে একটা তাগিদ সেটা আমার কোনোদিন কমবে না। নেক্সট রয়েছে দেশের বাড়ি। সম্পাদনা করেছেন সুনীল সাহা। খড়ি থেকে বেরিয়েছে, ৳৩২০ দাম। দেশের বাড়ি এমন একটা বই, আম এটাও আমার যখন বিষয়বস্তুটা জেনেছিলাম আমার খুবই ভালো লেগেছিল। এখানে কিছু বিখ্যাত লেখকদের নিজের দেশের বাড়ির স্মৃতিচারণা পাবে তোমরা এখানে। এবং দেশের বাড়ি সম্বন্ধে তারা লিখেছেন নিজেদের এবং একদমই নিজেদের মনের কথা লিখেছেন। কোন ফিকশন নয়, এটাও নন ফিকশন একটা বই। নেক্সট রয়েছে আরেকটাও মন ফকিরার বই, বাংলা কার্টুনে ভোট। ভোটের সময় এখন যেমন মিম কালচারটা যেরকম বললাম অনেক বেড়ে গেছে। ভোটের সময় কিন্তু কার্টুন আঁকা এবং নিরপেক্ষভাবে শিল্পীর চোখে কার্টুন আঁকা এবং রাজনৈতিকভাবে মানে কার্টুনকে ব্যবহার করা নিজেদের ভোটের প্রচারে। দুটো ব্যাপারই কিন্তু হয়ে আসছে অনেকদিন যাবৎ। তো সেই ছবির মধ্যে হিউমার থাকে, শার্প স্যাটায়ার থাকে। তো সেই বিষয় নিয়েও এটাও শুভেন্দু দাশগুপ্তই গ্রন্থনা করেছেন। এখানে আমরা কিছু কার্টুনস পাবো এবং সেই সম্বন্ধে আমরা একটু বিবরণ পাবো। বাংলা কার্টুনে ভোটকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে বেসিক্যালি। নেক্সট নতুন একজন মানুষের লেখা, যার লেখা আমি আগে পড়িনি, সেটা হচ্ছে 'বৃষ্টি তোকে' জয়াশিস ঘোষের কবিতার বই। আখর কথা থেকে বেরিয়েছে, ৳১৭৫ দাম। জয়াশিস ঘোষের নাম আমি আমার পরিচিত মানুষদের মধ্যে ইদানিং খুবই শুনছি এবং আমি যেহেতু কন্টেম্পোরারি লেখকদের লেখা আরো পড়তে চাইছি এবছর। ক্লাসিক যতটা পড়া হয়, কন্টেম্পোরারি লেখকদের লেখা পড়া হয়ে ওঠে না আমার। আর কন্টেম্পোরারি সাহিত্য আমার মনে হয় আম আমার নিজের পাঠক হিসেবে এবং যে নিজে লিখতে চায় তার কাছে খুবই ইম্পোর্টেন্ট এবং সেটাকে প্রমোট করা আমাদের খুবই দরকার। জয়শীষ ঘোষের এই বইটার প্রচ্ছদ অপূর্ব সুন্দর। তার গদ্য লেখা কিছু জায়গায় আমি পড়েছি Facebook পোস্টের দ্বারা। আর আমার ভীষণই ভালো লেগেছে। তার গদ্যের বইও আমার পড়ার ইচ্ছা রইল। তবে এই বইটা এইবারে আমি কিনতে চাই এবং তার কবিতা পড়তে চাই। নেক্সট স্লাইডে আমরা চলে যাব। নেক্সট স্লাইডে ১ম এই রয়েছে 'স্বজন সকাশে', লালমাটি থেকে বেরিয়েছে। ৳৪০০ দাম। এটা নবনীতা দেবসেনের লেখা স্মৃতিচারণা। নন ফিকশন একটা, যা তার বেড়ে ওঠা তার বাবা নরেন্দ্রনাথ দেবকে নিয়ে লেখা এবং তার মানে জীবন নিয়ে আরকি নিজের একটা স্মৃতিচারণা। ৳৪০০ দাম এটার। এটারও অপূর্ব সুন্দর একটা প্রচ্ছদ। আর নবনীতা দেবসেন আবারও এমন একজন লেখিকা, এমন একজন শিক্ষিকা যার কলমের মধ্যে একটা আপন করে নেওয়ার ব্যাপার থাকতো। পরের বইটা হচ্ছে 'অলৌকিক সমগ্র'। বিন্দু-বিসর্গ থেকে বেরিয়েছে। ৳১৮০ দাম। বিন্দু-বিসর্গ অলৌকিক সমগ্রর এই সিরিজটাও তৈরি করে, যার মধ্যে তোমরা ক্লাসিক্যাল সাহিত্যিকদের লেখা পাবে এবং ক্লাসিক্যাল সাহিত্যিকদের লেখা সুপারন্যাচুরাল গল্পগুলোর একটা সংকলন বার করে ছোট, ছোট। আমার কুলদারঞ্জন রায়ের সংকলনটার ছবি এখানে তোমরা দেখতে পাচ্ছ। এছাড়াও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, রাজশেখর বসু, মণিলাল গঙ্গোপাধ্যায় এনাদের লেখাও রয়েছে এই সিরিজের মধ্যে। আরো তারা বার করবে ভবিষ্যতে। তবে এই প্রচ্ছদটা আমার সবচেয়ে সুন্দর লেগেছে। তাই জন্য এটা আমি ইনক্লুড করেছি এবারে। নেক্সট আবারও একটা বিন্দু-বিসর্গর বই। বিন্দু-বিসর্গর অনেক বই আমি ইনক্লুড করে ফেলেছি এখানে। শিবরাম চক্রবর্তীর প্রবন্ধ সংগ্রহ। ৳১৬০ দাম। যেহেতু বইগুলোর দামও সাধ্যের মধ্যে, তাই জন্যই এই বইগুলো আমি ইনক্লুড করতে পেরেছি বিন্দু-বিসর্গ থেকে। কারণ আমার মনে হয় খুবই রিজনেবল প্রাইস এগুলো। শিবরাম চক্রবর্তীর গদ্য লেখা, নন ফিকশন লেখা, তার ফিকশন লেখার মতোই সমতুল্য আমার কাছে এবং ততটাই এন্টারটেইনিং। যেরকম দুটো মানুষের হিউমারকে আমি সত্যিই ঈর্ষা করি। এক হচ্ছে সঞ্জীব চট্টোপাধ্যায় আর ২ হচ্ছে বোধহয় শিবরাম চক্রবর্তী। আর বিশেষ করে শিবরাম চক্রবর্তীকে মানুষ হিসেবে তার জীবনের আদর্শ আমার খুব ভালো লাগে। তার জীবনে বাঁচার মধ্যে যে একটা মানে সেলিব্রেশন ছিল, সেইটা আমার খুব ভালো লাগে। তাই তার গদ্য লেখায় তার নিজের মানে নিজস্ব দৃষ্টিভঙ্গির একটা ঝলক পাওয়া যায়। নেক্সট রয়েছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের 'চোর ডাকাতের গল্প'। নৈরিত প্রকাশন থেকে বেরিয়েছে, ৳১৫২ দাম। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মতো একজন সাহিত্যিকের মানে কাছ থেকে আমাদের সবচেয়ে বড় পাওনা বোধহয় তার তৈরি করা এই চরিত্রগুলো। যে চরিত্রগুলোকে আমরা ছোট থেকে দেখে আসছি তারা এতটা এন্টারটেইনিং, মানে সে চোর হোক, ডাকাত হোক, ভূত-প্রেত হোক কিংবা ভিনগ্রহী প্রাণী প্রত্যেকেই এতটা এন্টারটেইনিং। এই সংকলনটা ছোটদের জন্য করা হয়েছে যেখানে মূলত চোর ডাকাতদের নিয়ে লেখা তার গল্পগুলোকে সংকলন করা হয়েছে। এটাও কিন্তু খুবই রিজনেবল দামে রয়েছে, ৳১৫২ দাম। আর শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা মানে মজার গল্প তার যেকোনো সংকলন যখন ইচ্ছা
মানে আমার সামনে হাজির করলে আমি নিজেকে আটকাতে পারি না। ছোটবেলা থেকে তার লেখা পড়ে বড় হচ্ছি এবং কখনো আমার মনে হয়নি যে তার মানে চরিত্রগুলো যতটাই মানে রঙিন আর যতটাই অদ্ভুতুড়ে হোক, কখনো মনে হয়নি যে তিনি একই চরিত্র বারবার নিয়ে আসছেন। যে একটা মানুষের কল্পনার জগৎ এতটা বিস্তৃত হতে পারে সেটাই খুব ইন্সপায়ারিং। এই স্লাইড শেষ। নেক্সট স্লাইডে দেখে নিই আমরা কি আছে। প্রাপ্তবয়স্কদের জন্য লেখা লিখে মন তো জয় করে নিয়েছেনই। কিন্তু কিশোর সাহিত্যে তার অবদানটা একটু অন্যরকমই বলে আমার মনে হয় আলাদা করে বলা উচিত। এই বইটা অন্তরীপ থেকে বেরিয়েছে ৳৫২৫ দাম। সৌরভ মুখোপাধ্যায় কিশোর সাহিত্যে একটা অদ্ভুত মেলানকলি নিয়ে ডিল করে তার উপন্যাসগুলো, যেটা আমার খুব অ্যাকচুয়ালি ভালো লাগে। ভালো লাগে এই কারণে, কারণ আমরা ছোটদেরকে অনেক নেগেটিভ ইমোশন থেকে দূর করার চেষ্টা করি। আমরা তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করি অবসন্নতা, বিষণ্ণতা, রাগ, দুঃখ, অভিমান, ভয়, শোক এগুলো থেকে। আমরা চাই তারা যাতে আনন্দে থাকে। কিন্তু আমরা তাদেরকে কতদিন প্রোটেক্ট করে রাখতে পারি? পৃথিবীর যে কঠোর বাস্তব, নির্মম বাস্তবের আঘাত ছোটবেলা থেকেই তার সম্মুখীন হতে হয়। তো এই ধরনের উপন্যাস বা যে ধরনের জনরায় লেখেন সৌরভ মুখোপাধ্যায়, সেটা তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করে না। বরং সেই নেগেটিভ ইমোশন গুলো সাথে পরিচিত করার চেষ্টা করে। তাদেরকে আরো কমফোর্টেবল করার চেষ্টা করে। তারা যাতে সেই জার্নিটার মধ্যে দিয়ে যায়, বিভিন্ন ইমোশন কে অনুভব করতে পারে এবং সেটা ফিল করতে পারে। কারণ সমাজ আমাদেরকে সবসময়ই বিশেষ করে পুরুষদের উপর এমন একটা প্রেশার চাপায় যাতে তারা ইমোশন এক্সপ্রেস করতে পারে না। সেটা পুরুষতান্ত্রিক যে সমাজ, সেখানে পুরুষদেরকে এইভাবে অপ্রেস করা হয়। তাদের ইমোশনকে পাত্তা দেওয়া হয় না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় ছোট থেকেই যদি নিজের ইমোশনকে ফিল করতে মানুষ শিখে, অনুভব করতে শেখে নিজের দুঃখ, শোক, রাগ, হিংসা সবকিছুকে, তাহলে মানুষ অনেক বেটার মানুষ হতে পারে। তাই সেই ক্ষেত্রে মানে সৌরভ মুখোপাধ্যায়ের উপন্যাসগুলো সত্যিই অনেক মানে সুন্দর উপন্যাস। আর বড় হয়েও সেই কিশোর উপন্যাসগুলো আমার চোখে জল এনে দেয়। এতটাই পাওয়ারফুল তার লেখা। নেক্সট রয়েছে একটা কবিতার বই, যে শরীর ভালোবেসে সুর হয়ে গেছে। সৌভিক ঘোষ সরকারের 'আখর কথা' থেকে বেরিয়েছে, ৳২০০ দাম। এই বইটার টাইটেলটা দেখেই আমি এতটা মুগ্ধ হই যে এই বইটা আমি লিস্টে ভরি। আমি সৌভিক ঘোষ সরকারের কবিতা এখনো পড়িনি। তিনিও আমার নতুন যে লেখকদের লেখা পড়তে চাই সেই লিস্টে রয়েছেন। ৩য় বইটা আবারও শিবরাম চক্রবর্তীর বই। শিবরাম চক্রবর্তীর লেখা এখনো অব্দি ৩ টে বই ইনক্লুডেড হয়েছে এই লিস্টে। এশিয়া থেকে বেরিয়েছে, ৳১২০ দাম। এশিয়া অবশ্যই ভিজিট করো। এশিয়ার বইগুলো কিন্তু খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায়। বাড়ি থেকে পালিয়ে বইটার পর, বাড়ি থেকে পালিয়ে পর, বাড়ি থেকে পালিয়েও এশিয়াতেই পাওয়া যায়। আর এখানে এই যে শিবরাম চক্রবর্তীর যে ইলাস্ট্রেশনটা রয়েছে সেটা খুব নস্টালজিক। আনন্দমেলায় আমি জানি না কারোর মনে আছে কিনা, ছোটবেলায় যে শিবরাম চক্রবর্তীর কমিক্স গুলো বেরোতো তাতে শিবরাম চক্রবর্তীর মুখটা এরকমই আঁকা হতো। সামনে এই চুলটা এরকম কার্ল করা। আচ্ছা, নেক্সট হচ্ছে উল্লাস মল্লিকের 'ঈশ্বরের ডিঙি নৌকো'। 'ঈশ্বরের ডিঙি নৌকো' দেশ থেকে বেরিয়েছে, ৳২৫০ দাম। উল্লাস মল্লিক সাহিত্যিক হিসেবে কিন্তু বিখ্যাত হচ্ছেন তার মানে কমিক জনরাল লেখাগুলোর জন্য। তার কমিক টাইমিং, ক্যারেক্টার গুলো অসাধারণ এবং উল্লাস মল্লিক ছোটদের জন্য এবং বড়দের জন্য ২ ক্যাটেগরির পাঠকদের জন্যই খুব হাসির লেখা লেখেন। কিন্তু তার সিরিয়াস লেখা আমি এখনো পড়িনি। কিন্তু আমি বিশ্বাস করি উল্লাস মল্লিক একজন বলিষ্ঠ লেখক এবং তার সিরিয়াস লেখা আমার ততটাই ভালো লাগবে। নেক্সট স্লাইডে রয়েছে প্রদীপ্ত ভট্টাচার্য। আমাদের সবার প্রিয় পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য। আমার মনে হয় যার তৈরি বাকিটা ব্যক্তিগত দেখেনি এবং ভালো লাগেনি এমন বাঙালি খুব কম আছে। তার লেখা এবারে একটা বই বেরিয়েছে, 'তেমাথায় তিনজন'। অন্তরীপ থেকে ৳৩০০ দাম। 'তেমাথায় তিনজন' অ্যাকচুয়ালি একটা নাটকের সংকলন। ৩ টে নাটক পাওয়া যাবে বইটার মধ্যে এবং প্রদীপ্ত ভট্টাচার্য প্রথাগত স্টোরি টেলিং কে ভাঙার চেষ্টা করেন তার কাজের মধ্যে। তাই তার চিত্রনাট্যের মধ্যেও সেটা বিদ্যমান। এই বইটার মধ্যেও আমি আশা করছি অনেক কিছু শিখতে পারবো তার লেখা নাটক পড়ে। নেক্সট রয়েছে 'দুর্লভ হাসির' গল্পের সংগ্রহ, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের। এটা এড়িয়েছে লালমাটি থেকে এবং এটা ৳২৫০ দাম। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা টেনিদা পড়েনি এমন কেউ আছে বলে আমার মনে হয় না। এমন যদি কেউ থাকে তারা এখন এই ভিডিওটা দেখছে না। কারণ যারা এই ভিডিওটা ক্লিক করেছে তারা অবশ্যই সার্টিফাইড বইপোকা। আর তারা টেনিদা অবশ্যই পড়েছে। আর ২ বছর আগে আমি 'তপন চরিত' পড়েছিলাম, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা। অসাধারণ একটা সংকলন। তপন বলে চরিত্রটা সঙ্গে আমি পরিচিত ছিলাম না। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ছড়িয়ে ছিটিয়ে অনেক জায়গা থেকে পড়েছি। তাই আশা করছি দুর্লভ হাসির গল্পের যে সংগ্রহটা রয়েছে সেটায় সত্যি দুর্লভ গল্প পাবো, যেগুলো আমি আজ অব্দি পড়িনি।
নেক্সট রয়েছে নলিনী বেরার 'আমফুল জামফুলের দেশ'। নলিনী বেরা লেখার মধ্যে অদ্ভুত একটা মাটির গন্ধ থাকে এবং তার ছোটদের এই লেখার মধ্যেও সেই মাটির গন্ধ রয়েছে। প্রচ্ছদটা দেখেই বোঝা যায় সে প্রকৃতির সঙ্গে, গ্রাম্য জীবনের সঙ্গে লেখাটা অনেকটা ওতপ্রোতভাবে জড়িত এবং আমি যদি ভুল না হই এই লেখাটা জলফড়িং এ বেরিয়েছিল। এই উপন্যাসটা আবারও আমার ছোটদের জন্য সংগ্রহ করা বইয়ের মধ্যে থাকবে। নেক্সট রয়েছে আরেকটা খুব ইন্টারেস্টিং বই, অহনা বিশ্বাসের লেখা 'লেডিস কম্পার্টমেন্ট', দে বুক স্টোর থেকে বেরিয়েছে, ৳৪৫০ দাম। এই বইটা আমাকে খুবই ইন্ট্রিগ করে। কারণ আমি যখন লেখিকার একটা পোস্ট পড়ছিলাম, আমি দেখলাম যে তিনি লিখেছেন যে তার জীবনে লেডিস কম্পার্টমেন্টে ভ্রমণ করার যে অভিজ্ঞতা এবং সেখানে তিনি যেভাবে মানুষদেরকে অবজার্ভ করেছেন এতদিন ধরে, সেগুলোই তাকে ইন্সপায়ার করেছে এই লেখাটা লিখতে। তো এই উপন্যাসটাও আমার মনে হয় আরেকটা কন্টেম্পোরারি এমন লেখা যেটা আমি খুব মানে রিলেট করতে পারি। আমার ছাত্র জীবন থেকে লেডিস কম্পার্টমেন্টে আম ট্রাভেল করছি এবং সেখানে আমি নিজেও অনেক এমন মানুষকে দেখেছি যাদেরকে মনে হয়েছে আমার একদম বই থেকে উঠে আসা চরিত্র। আচ্ছা, নেক্সট স্লাইডে যাই আমরা। এইটাই শেষ স্লাইড যেখানে রয়েছে ১ম বইটা 'একটি কাঁঠাল ও পাকিস্তানের গল্প'। এই সময়ের ১৫টি ছোট গল্প। প্রতিক্ষণ থেকে বেরিয়েছে ৳২৮০ দাম। দেবতোষ দাস আবারও এমন একজন লেখক যিনি আমার কন্টেম্পোরারি লেখকদের লিস্টের মধ্যে এবারে রয়েছেন। যারা এখন লিখছেন তাদের মধ্যে আমি এনার লেখা পড়তে চাই। এটা একটা গল্প সংকলন। আর দেবতোষ দাসের লেখাও আমি কিন্তু আগে পড়িনি। এরপরে রয়েছে শেষ বই এই লিস্টে 'কাগজের নৌকা' মান্দাজ থেকে বেরিয়েছে, ৳৫০০ দাম। এটার প্রচ্ছদের কাজ খুব সুন্দর হয়েছে। প্রচ্ছদের কথা আমি বারবার বলি এই কারণে, কারণ আমার মনে হয় বই হওয়ার আগে কি থাকে? কয়েক ফরমার কাগজের গুচ্ছ। বইকে বই আকারে আনার পেছনে অনেক মানুষের শ্রম থাকে। আর সবার আগে বইয়ের দিকে আমরা যেটা দেখে যাই সেটা হচ্ছে বইয়ের কভার। আমি সেই রেয়ার মানুষগুলোর মধ্যে পড়ি যে বিশ্বাস করি না যে we should not judge a book by its cover। মানে কভার দেখে বইকে জাজ না করার পক্ষপাতী আমি নই। বরং উল্টোটা। কভার আর্টিস্ট যারা আঁকেন ছবি, সেই শিল্পীদেরকে আমার মনে হয় সম্মান করা উচিত। তারা যেভাবে একটা ছবির মধ্যে দিয়ে এত বড় লেখার একটা নির্যাসকে ফুটিয়ে তোলার চেষ্টা করেন, সেটা অনেক কঠিন কাজ। এবং বইকে প্রেজেন্ট করার ক্ষেত্রে সেটা অনেক বড় একটা ব্যাপার হয়ে যায়। আজকের দিনে যেখানে আমরা সোশ্যাল মিডিয়ায় সর্বক্ষণ ছবির সঙ্গে পরিচিত হচ্ছি। যা খাচ্ছি, যা পড়ছি, যা করছি সবকিছু ছবি। সেখানে আমার মনে হয় কভার ডিজাইন একটা খুব ইম্পোর্টেন্ট জিনিস এবং খুব ইম্পোর্টেন্ট একটা আর্ট ফর্ম যেটা ইগনোর করা উচিত নয়। ফিরে আসি বইটাতে। এটাও এই যুগের একজন যুবককে নিয়ে লেখা। এটার সিনপসিসটা আমার খুব একটা স্মরণে নেই। তবে ইন্টারেস্টিং লেগেছিল পড়ে তখন। তাই জন্য এটা ইনক্লুডেড রয়েছে এখানে। আর এখনকার প্রজন্ম, এখনকার আমাদের যে প্রজন্ম, বিশেষ করে যারা পোস্ট কোভিড পিরিয়ডে ফিন্যান্সিয়ালি এবং আম সোশ্যালি একটা স্ট্রাগল এর মধ্যে দিয়ে যাচ্ছি বলা যায়। যারা অনেক রকমের সমস্যার মধ্যে দিয়ে বলা যায় বাঁচার মতো করে বাঁচতে চাইছি, তাদেরকে লেখকরা কিভাবে রিপ্রেজেন্ট করছে, লেখকের লেন্সে তারা কিভাবে ধরা পড়ছে, সেটা আমি দেখতে চাই, আরো বেশি এক্সপ্লোর করতে চাই। ক্লাসিক সাহিত্যে যেটা হয়, আমরা ইউনিভার্সাল কিছু হিউম্যান ইমোশন, ইউনিভার্সাল কিছু সত্যের সঙ্গে পরিচিত হই, যেগুলো সমস্ত পৃথিবীর প্রান্তেই ধ্রুব। কিন্তু কন্টেম্পোরারি লেখাও আমার মনে হয় ইকুয়ালি ইম্পোর্টেন্ট। কারণ সেটা আমার যুগে, আমি যে যুগে বাস করছি সেই যুগের দলিল। তাই এই বছরের রিডিং রেজোলিউশন এ নতুন লেখকদের লেখা অনেক বেশি করে পাবে তোমরা। আর এইটুকুই ছিল আমার কলকাতা বুক ফেয়ার এর উইশ লিস্ট। আশা করছি তোমাদের এটা মানে ভালো লেগেছে। আর এখান থেকে কিছু ইন্টারেস্টিং বই তোমরা খুঁজে পেয়েছো। চলো ফিরে যাই আবার ভিডিওতে। আর এই সমস্ত বই আমার নেওয়া সম্ভব না হলেও যে কটা নিতে পারবো সে কটা তো তোমরা বুক হলে দেখতেই পাবে। তো সেটার জন্য অপেক্ষা করো অবশ্যই। দেখা হচ্ছে আবার শর্মিষ্ঠা যে প্রি-শুট করে রেখেছে তার সাথে। চলো, টাটা। আশা করছি এর মধ্যে থেকে কিছু ইন্টারেস্টিং বই তোমরা খুঁজে পেয়েছো। বইমেলাতেও আমি যাবো এবং বইমেলার যতটা কভার করা সম্ভব আমার পক্ষে, আমি প্রফেশনালি কিছু করতে পারি না। যারা কাজের কারণে, দূরত্বের কারণে বইমেলা আসতে পারছো না এবছর, তাদের কাছেও পৌঁছে দেবো। বাংলাদেশ থেকে অনেক বন্ধুরা দেখো তাদেরও বইয়ের সঙ্গে সম্পর্ক এবং আমার সঙ্গে তাদের সম্পর্কটা অনেকটাই মধুর। প্লিজ আমাকে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ আমি রিকোয়েস্ট করব আবারও
যে তোমরা যদি আমার পাশে থাকো, চ্যানেলটাকে সাপোর্ট করো, আমার পক্ষে কনটেন্ট বানানো এবং তোমাদের সঙ্গে কমিউনিকেট করাটা আরো সুবিধা হবে। কারণ YouTube এর অ্যালগরিদমে আমি ঢুকতে পারবো। তোমাদের কাছে আমার ভিডিও এলেই নোটিফিকেশন এসে যাবে। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বইমেলা গেলেই যে বই কিনতে হবে একগাদা তার কোনো মানে নেই। আবারও বলছি, বই মেলার মতো একটা বই উৎসবে শামিল হতে পারার মতো আনন্দের কিচ্ছু হয় না। তাই অনেক ঘোরো, পেট ভরে ফিশ ফ্রাই খাও, লোকে কি বলল একদম শোনো না। সবকিছু এক্সপেরিয়েন্স করো। অবশ্যই দেখতে থাকো শর্মিষ্ঠা অ্যান্ড বুকস। দেখা হবে।